বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক শুল্ক চুক্তি নিয়ে দ্বিতীয় দফার আলোচনা শুরু হবে আজ। শুক্রবার পর্যন্ত ওয়াশিংটনে এ আলোচনা হবে। ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ দপ্তরে আলোচনায় অংশগ্রহণের জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে। বুধবার প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের ৭ জুলাই তারিখে ১৪টি দেশের নেতার কাছে পাঠানো চিঠির পর বাংলাদেশ প্রথম দিকের দেশগুলোর মধ্যে রয়েছে যারা এই আলোচনা পুনরায় শুরু করেছে। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, যিনি সরাসরি ওয়াশিংটন ডিসিতে অংশ নিচ্ছেন। ঢাকা থেকে ভার্চুয়ালি আলোচনায় যুক্ত হবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। এছাড়া বাণিজ্য সচিব ও একজন অতিরিক্ত সচিব সহ সিনিয়র কর্মকর্তারা ইতোমধ্যে ওয়াশিংটনে পৌঁছেছেন। গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আব্দুল কুদ্দুসকে দেখে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন আর সংস্কার কখনো সাংঘর্ষিক নয়। যারা নির্বাচন পেছানোর কথা বলছেন তাদের আরও ভেবে দেখার আহ্বান জানান তিনি। বিশেষ করে দলের প্রধান শেখ হাসিনা, তিনি এককভাবে আমি মনে করি রেসপন্সিবল ফর দ্য কিলিং অফ থাউজেন্ডস অফ পিপল এবং যেন টর্চার নিপীড়নের জন্য তিনি দায়ী। সুতরাং তার বিচার ইতিমধ্যে শুরু হয়েছে। দল যদি আইনের আওতায় নিয়ে এসে দলও যদি আমরা দেখা যায় যে দলগত হিসাবে, তাহলে অবশ্যই তাদেরও বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। যারা মনে করেন যে নির্বাচন প্রয়োজন নেই, আমার মনে হয় তারা আবার চিন্তা করবেন। নির্বাচন প্রয়োজন জনগণের জন্য। সরকার একটা নির্বাচিত সরকার দরকার, যে নির্বাচিত সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক থাকবে। টানা কদিনের বর্ষণের ফলে দক্ষিণাঞ্চলের ফেনী সহ আশপাশের বেশ কয়েকটি অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। তবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান বলছেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে ফেনীর মুহুরী সহ অন্যান্য নদীর পানি স্থিতিশীল থাকবে। তবে চট্টগ্রামের হালদা নদীর পানি বৃদ্ধির ঝুঁকি সহ রয়েছে ঝড়ো হওয়ার শঙ্কা। আবু সাইদ অপুর রিপোর্ট। গেল কয়েকদিনের টানা বর্ষণে দক্ষিণাঞ্চলের ফেনীসহ আশপাশের বেশ কয়েকটি অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। ফেনীর উত্তরাঞ্চলের মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ৮ স্থানে ভেঙেছে বাঁধ। মঙ্গলবার সন্ধ্যা থেকে ভাঙন শুরু হয়। কোথাও কোথাও নদীর পানি বেড়িবাঁধের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফুলগাজী ও পরশুরাম উপজেলায় কমপক্ষে ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। আর এর ফলে পরশুরাম সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তীব্র গতিতে বাড়ছে পানি। আর এখানকার বাসিন্দারা পড়েছে চরম অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে। নিরাপদে থাকতে রাতেই আশ্রয়কেন্দ্রে উঠেছেন অনেকেই। জেলা প্রশাসক জানিয়েছেন ১৩১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এদিকে ফুলগাজীতে দেরপাড়া, শ্রীপুর, মুন্সিরহাট, বরিয়া, নীলক্ষীসহ 10টি গ্রাম প্লাবিত হয়েছে। মুহুরী নদীর পানি বিপদসীমার ১৩৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান বলেছেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে ফেনীর মুহুরী সহ অন্যান্য নদীর পানি স্থিতিশীল থাকবে। তবে চট্টগ্রামের হালদা নদীর পানি বৃদ্ধির ঝুঁকি রয়েছে। বর্তমানে একটা বন্যা পরিস্থিতি অলরেডি বিরাজ করছে আর কি ফেনী জেলাতে। তো এই পরিস্থিতি আগামী ২৪ ঘন্টা পর্যন্ত স্থিতিশীল থাকতে পারে। তবে পরবর্তী সময় এটা উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। মানে আর এমনিতে বন্যা পরিস্থিতি একটা ছোট মানে চট্টগ্রাম জেলার হালদা নদী অববাহিকাতে বন্যা বিপদসীমা অতিক্রমের সম্ভাবনা আছে আগামী ২৪ ঘন্টায়। এর ফলে চট্টগ্রাম জেলার হালদা নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টির একটা ঝুঁকি আছে। তবে এছাড়া আর দেশের অন্য কোথাও তেমন উল্লেখযোগ্য কোনো বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি নাই। এবং আগামী ২৪ ঘন্টা পরবর্তী সময়ে ভারী বৃষ্টিপাত কমে আসতে পারে। নদ নদীর পানিও কিছু কিছু পয়েন্টে বৃদ্ধি পাবে, তবে সেটা বিপদসীমার নিচেই থাকবে আর কি। এছাড়াও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আবহাওয়া অধিদপ্তরের মাধ্যমে সতর্কতা সংকেত জারির পাশাপাশি ঝড় হওয়ার শঙ্কা প্রকাশ করেন পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। উপকূলীয় অঞ্চলের জন্য ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কর্তৃক ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে, যেটি এখনও বহাল আছে। এবং মূলত উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে দুদিন আগে একটি লঘুচাপ সৃষ্টি হয়, যেটি বর্তমানে ভারতের অভ্যন্তরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায় অবস্থান করছে। তো এর ফলে মূলত মৌসুমি আবহাওয়ার কারণে বন্দরসমূহের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার একটা সংকেত রয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কর্তৃক জারি করা হয়েছে। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা।
বরিশালে অতিবৃষ্টিতে বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, ফলে দুর্ভোগে পোহাতে হচ্ছে জনগণকে। বরিশাল আবহাওয়া অফিসের তথ্য মতে আজ সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে এই বৃষ্টি হচ্ছে এবং আরও বেশ কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকবে। বরিশালের নদী বন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। অতিবৃষ্টির কারণে বরিশালের নবগ্রাম রোড, বগুড়া রোড, অক্সফোর্ড মিশন রোড সহ বেশ কয়েকটি প্রধান সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন নগরবাসী। ৩-৪ দিন থেকে পানির জন্য ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ, ঘর থেকে নামা যায় না, পোলাবানকেও খাওয়ান খোরাকে আনা যায় না। পাকের ঘরে পানি, সব জায়গায় পানি, খাদ্যদ্রব্য যা ছিল টুকিটাকি আটা ওটা সব ভিজে গেছে। দর্শক, এই মুহূর্তে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, বরিশাল সহ দক্ষিণাঞ্চলের আবহাওয়া পরিস্থিতি নিয়ে কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। আমাতুল, যেমনটা জানাতে চাই, আপনি জানেনই তো যে আসলে গত কয়েকদিন থেকে কিন্তু টানা সপ্তাহখানিক ভারী বর্ষণের কারণে বরিশাল সহ বরিশালের আশেপাশের যে জেলা উপজেলা রয়েছে সেই নিম্ন অঞ্চল কিন্তু পানিতে প্লাবিত। একান্ত প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হতে পারছে না। আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল নগরীর ব্যস্ততম একটি সড়ক, নগরীর বরতলা এলাকায়। এখানে সামান্য বৃষ্টি হলেই কিন্তু হাঁটু সমান, কোথাও কোথাও কোমর অবধি পর্যন্ত পানি জমে যায়। আর এই পানির কারণে এই এলাকার মানুষ মানে বাসা বাড়ি উপক্রম হয়েছে, মানুষ থাকতে পারছে না, চলে যাচ্ছে, মানুষ একেবারেই অসহায় হয়ে পড়ছে। সামান্য বৃষ্টি হলেই এই এলাকায় কিন্তু চরম পানি এবং দুর্ভোগের সৃষ্টি হয়। আমি কথা বলেছি আবহাওয়া অধিদপ্তরে, তারা আমাদেরকে নিশ্চিত করেছে যে গত ২৪ ঘন্টায় এখন পর্যন্ত মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড দিয়েছে এবং এই বৃষ্টির যে ধারাবাহিকতা এটা আরও ২-৪ দিন থাকতে পারে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার কিন্তু আশঙ্কার কথা তারা জানিয়েছেন। এই এলাকার একজন স্থায়ী বাসিন্দা আছে, একটু কথা বলতে চাই। এই বৃষ্টিতে কি পরিমাণ দুর্ভোগ আপনাদের হচ্ছে? এই বৃষ্টিতে আসলে প্রতি বছরই না এইরকম বৃষ্টিতে আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। যেই গভর্নমেন্ট আসুক না কেন, এই বিভাগীয় কমিশনার সাহেব আসছে, উনি একটু উদ্যোগ নিয়েছিল, আবার মধ্যে থামিয়ে গেছে, আবার এই অবস্থা। এই থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনাদের মাধ্যমে এবং গভর্নমেন্টকে জানিয়ে দিতে চাই যে চিরস্থায়ী একটা বন্দোবস্ত করা দরকার, প্রয়োজন। তারা এখানে বাসিন্দারা বসবাস করার অনভিযোগ্য হয়ে যাবে। আরেকজনকে দেখলাম যে একসময় মোটরসাইকেল বিকল হয়ে আছে, আপনার বোধহয় পানিতে পড়ে পানির মধ্যে ডুবে গিয়েছে। মানে কি অবস্থা, এমনই কি থাকে কিনা সব সময়? আসলে হ্যাঁ, আসলে এই যে বরতলা 15 নং ওয়ার্ড, 18 নং ওয়ার্ড, 14 নং ওয়ার্ড আজকে 20 বছর যাবৎ এই বস্তেই চলতে আছে। কেননা এই 20 বছর বিগত 15 বছর আমাদের সরকার হিরণ মিয়া ছিল, এই ছিল, কেউ এই বিষয়টা ভূমিকা নেয় নাই। তার জন্য আমরা এই যে দেখেন, এই যে ব্যক্তি পড়ে গেছে, ঠিক আছে, এই যে ব্যক্তি পড়ে গেছে, এই অবস্থা। আমরা এইভাবেই আছি যে গণ্যমান্য ব্যক্তি আছে তারা যাতে উদ্যোগ নেবেন সেই জিনিসটা করতে আছেন না। কিন্তু দেখা গেছে দেশের পরিস্থিতি যখন ভালো হয়েছে, আল্লাহ পাক, এটা আমার মনে হয় যে বর্তমান সরকার যদি যেই আসুক তারা যদি উদ্যোগ নেয়, তাইলে আশা করি আমরা যারা আছি নিম্ন শ্রেণীর লোকেরা সবাই ইনশাল্লাহ ভালো থাকতে পারবো। এই আশা করি এই বিষয়টা নিয়ে জানি বরিশালবাসী যারা গণ্যমান্য উপর লেভেলের হাই লেভেলের অফিসাররা আছেন, তারা জানি বা সিটি কর্পোরেশনের দায়িত্ব দিয়ে আছেন, সে জানি এই রাস্তাটা জানি দেখেন যে আমরা যদি শান্তিভাবে বাস করতে পারি। সালামু আলাইকুম। ধন্যবাদ। আসলে আপনি শুনলেন যেমনটা বলছিলেন, অসহায় মানুষগুলো একেবারেই পানির কারণে কিন্তু এই এলাকা অঞ্চলটা নদী বেষ্টিত, তারপরও তারা পানিতে অসহায় হয়ে পড়ছে। তারা বলছে আর কোনো প্রতিশ্রুতি নয়, নতুন কোনো প্রতিশ্রুতি তারা বিশ্বাস করে না, এখন চাচ্ছে তারা দৃশ্যমান বাস্তবায়ন। আর এই পানির জলজটের কারণে বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো কিন্তু বিভিন্ন জায়গায় বড় বড় ক্ষতর সৃষ্টি হয়েছে, যাতে গণপরিবহনগুলো পড়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে এবং সাধারণ যাত্রীরা আহত হচ্ছে। তো এই দেখালাম সরাসরি চিত্র, চেষ্টা করলাম বরিশালের যে জলাবদ্ধতার যে চিত্রটা ছিল। তো আপাতত এই রয়েছে বরিশাল থেকে আমার কাছে সবশেষ তথ্য। আমাতুল। পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে জলাবদ্ধতা সম্পর্কে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী পারভেজ রাসেল। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। কলেজ থাকাকালীন ছাত্র সংসদ থাকলেও বিশ্ববিদ্যালয় হওয়ার পর থেকে বন্ধ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, নির্বাচিত প্রতিনিধি না থাকায় আবাসন সহ শিক্ষার্থীদের সমস্যা নিয়ে কর্তৃপক্ষের দ্বারস্থ হওয়া যাচ্ছে না। আর বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, ছাত্র সংসদ আইন না থাকায় পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। ধারাবাহিক প্রতিবেদনের তৃতীয় পর্বে মনোয়ার হোসেনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শিমুল খান। রাজধানীর শেরেবাংলা নগরে 1938 সালে প্রতিষ্ঠিত হয় দি বেঙ্গল এগ্রিকালচার ইনস্টিটিউট। পরে সেটি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে 2001 সালে।
বিশ্ববিদ্যালয় হিসেবে 2 যুগ পার হলেও এখন পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে। তো ছাত্র সংসদ নির্বাচন চাওয়ার আগে বিভিন্ন সংগঠনে ছাত্রলীগ পুনর্বাসিত হচ্ছে, আমরা এটা সংস্কার চাই। আমরা চাই আমাদের কোনো ত্রাসের আর রাজনীতি না আসুক এবং ছাত্র সংসদ অনতিবিলম্বে আমাদের ক্যাম্পাসে চালু হোক। আমরা মনে করি যত দ্রুত সম্ভব আসলে ছাত্র সংসদের কোনো বিকল্প নেই। তথ্য অনুযায়ী শিক্ষার্থীদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে ছাত্র সংসদ নিয়ে প্রবল আগ্রহ থাকলেও আইন না থাকায় গঠিত হচ্ছে না সংসদ। ছাত্র সংসদ নির্বাচন হয়, সেক্ষেত্রে যদি ক্যাম্পাসে ছাত্র সংসদ থাকে তখন দেখা যাবে যে এরকম একক আধিপত্য বিস্তারটা আর হওয়ার সম্ভাবনা কমে যাবে অনেকটা। সাধারণ শিক্ষার্থী তাদের মতামত প্রকাশ করবে এবং তারা তাদের নেতৃত্ব বাছাই করবে, এটা আমাদের চাওয়া। কিন্তু আসলে কি কারণে যে 2 যুগ পরেও আমাদের এইখানে ছাত্র সংসদ ইলেকশন হয় নাই, এটা আমাদেরও কোশ্চেন। শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারী সমিতির সংগঠন ও নির্বাচিত প্রতিনিধি থাকলেও শিক্ষার্থীদের নেই নির্বাচিত প্রতিনিধি। একটা ইউনিভার্সিটিতে হাজার হাজার শিক্ষার্থী বসবাস করে, তো তাদের এই হাজার হাজার কণ্ঠ কিন্তু একটি প্রশাসনের নিকট পৌঁছায় না। তাহলে এই ছাত্রদের সকলের কণ্ঠকে একটু প্রশাসনের নিকট পৌঁছানোর একটা সেতু বন্ধন হিসেবে কিন্তু ছাত্র সংসদ কাজ করে। তবে ছাত্র সংসদ আইন না থাকলেও ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ নয়। ছাত্র সংসদটা ওই কেন্দ্রিক হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে, তাই আমরা চাচ্ছি যে আসলে ক্যাম্পাসের সংস্কারগুলো করার পরে সকল ধরনের ইয়েতে ইনক্লুড করার পরে তারপরে যেন ছাত্র সংসদ নির্বাচনটা হয়। বিষয়টি নিয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে প্রক্টর। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রায় 2 যুগ আগে এখানে 2001 সালের দিকে এটা ইউনিভার্সিটিতে রূপান্তর হয়। তার আগে এখানে ছাত্র সংসদ ছিল, কিন্তু 2001 সালে যখন এটা ইউনিভার্সিটি কনভার্ট হয়, আমাদের ইউনিভার্সিটির যে প্রবিধি সেটাতে আসলে ছাত্র সংসদ এটা ইনক্লুড ছিল না। এটা ইনক্লুড থাকা মানে দরকার ছিল, কেন ছিল না সেই কারণ আসলে আমি জানি না। আইন না থাকায় গত 24 বছর ধরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হয়ে ওঠেনি। শিক্ষার্থী ও ক্রিয়াশীল নেতৃবৃন্দ বলছেন, দ্রুতই আইন বাস্তবায়ন করে নির্বাচনের দিকে ধাবিত হবে প্রশাসন, এমনটি প্রত্যাশা সকল শিক্ষার্থীদের। শিমুল খান, মাই টিভি, ঢাকা। নিজেকে পরিচয় দেন বিভিন্ন টিভি চ্যানেলের মালিক হিসেবে। চ্যানেলের অংশীদারিত্বের কথা বলে বিভিন্ন মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন প্রতারক বিলকিস জাহান। টাকা হাতে পেলেই লাপাত্তা হয়ে যায় সে, দীর্ঘদিন মেলে না খোঁজ। এভাবে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অপরাধে পুলিশের হাতে আটকও হয়েছেন বিলকিস জাহান। ইউসুফ আলীর রিপোর্ট। বিলকিস জাহান একজন দুর্ধর্ষ প্রতারক। নিজেকে পরিচয় দেন বিভিন্ন টিভি চ্যানেলের মালিক হিসেবে। ভুয়া মালিক হলেও এমন পরিচয়ে টিভি চ্যানেলের অংশীদারিত্ব দেওয়ার কথা বলে বিভিন্ন মানুষের কাছ থেকে হাতিয়ে নেন মোটা অঙ্কের টাকা। এরপর লাপাত্তা হয়ে যান টার্গেট করা সেই ব্যবসায়ীর কাছ থেকে। এভাবে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন বিলকিস জাহান। প্রতারণার অভিযোগে কারাভোগ করার পর জামিনে বের হয়ে আবার নতুন করে কৌশল করেন বিলকিস জাহান। এই যে আপনার এই ফিতাটার মধ্যে এই দেখেন, আপনি খেয়াল করেন, এই মাই টিভি এই লোগোটা আছে, এটা একটা ট্রেডমার্ক আছে, সে ট্রেডমার্কটাও নাই। চ্যানেলের অংশীদারিত্ব দেওয়ার কথা বলে হুইজ কোম্পানির মালিক ইঞ্জিনিয়ার এম মান্নানকে টার্গেট করেন বিলকিস। বাংলা মোটরে অবস্থিত রূপায়ণ ট্রেড সেন্টারের 19 তলায় হুইজ কোম্পানির অফিসে বসে গোপনে তার কার্যক্রম পরিচালনা করেন। মান্নান জানান, তাকে টিভি চ্যানেলের মালিকানার অংশীদারিত্ব দেওয়ার বিষয়ে কথা হয়েছে। আপনার সঙ্গে তার পরিচয় কি? আমার সঙ্গে পরিচয় হয়েছে এই যে ব্যবসায়িক মাধ্যমে পরিচয়। আপনি যদি আসে বলেন যে ভাই আপনার রুম টুম নেবো, পারেন, আপনার সাথে ব্যবসা হইতে পারে, তা আপনার একটা মিটিং রুম ব্যবহার করি, এটা তো হইতে পারে, তো এমন অমূলক কিছু না। আর আপনার জন্য তো ক্ষতিকর কিছু হয়নি। আর এটা আমরা ব্যবসা খুঁজি, যদি আমরা যদি সুযোগ হয় তাহলে আমরা করবো না। ইতিমধ্যে মাই টিভি সহ বিভিন্ন চ্যানেলের নকল লোগো ও ফিতা তৈরি করে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় প্রতিনিধি দেওয়ার কথা বলে বিলকিস জাহান মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন বলেও জানান তিনি। তারা তো সাংবাদিক নিয়োগ দিচ্ছে, টাকা পয়সা নিয়োগ দিচ্ছে, বিভিন্ন সাংবাদিকদের সাথে যোগাযোগ, অনেক সাংবাদিক আসছে লাগবে, অনেক সাংবাদিক টাকা পয়সা দিয়েও তো নেমনায় ঢুকতে চায়, এরকম আছে। সরকারি অনুমোদন কিংবা কোনো বৈধ কাগজপত্র না থাকলেও একটি অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজে নিজেকে মাই টিভির মালিক দাবি করেন বিলকিস জাহান।
নিউজের সত্যতা জানতে অনলাইনের ফেসবুক পেজ থেকে মোবাইল নম্বর সংগ্রহ করে একাধিকবার ফোন করা হলেও রিসিভ করেননি কেউ। রাফিয়া নামে বিলকিস জাহানের এক বান্ধবী জানান তাকেও অংশীদারিত্ব দেওয়ার কথা বলে প্রতারণা করেছেন। আমার বান্ধবী না, আমার শত্রু। এদিকে মান্নান জানান মাই টিভির প্রকৃত মালিকের কাছ থেকে প্রতারণার বিষয়টি অবগত করা হলে তার সাথে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন বিলকিস জাহান। আমার কিন্তু কোনো ডিসিশনে যায়নি। তবে এম মান্নান ক্যামেরার সামনে কথা বলতে না চাইলে গোপন ক্যামেরায় ধারণ করা হয় এসব কথোপকথন। বিলকিস জাহান নিজেকে মাই টিভির মালিক দাবি করে আত্মগোপনে থেকে প্রতারণার যে কৌশল অবলম্বন করেছেন তার সে ফাঁদে পা না দিতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে ভিএম ইন্টারন্যাশনালের মাই টিভির পক্ষ থেকে। পূর্বে এ ধরনের প্রতারণার অভিযোগে বিলকিস জাহানের বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। এবার রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থান। কারফিউ বা গুলিবর্ষণ কোনো কিছুই থামাতে পারেনি ছাত্র জনতার আন্দোলন। গেল বছরের জুলাই আগস্টে সব বয়সীরাই রাজপথে নেমেছিলেন ফ্যাসিস্ট সরকারকে হটাতে। উত্তাল আন্দোলনে সক্রিয় ছিল বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরাও। দফায় দফায় সংঘর্ষে প্রাণ গেছে বহু শিক্ষার্থীর। স্বৈরাচার সরকারের পতনের পর বিভিন্ন দেয়ালে ক্যালিগ্রাফি করে জানান দিয়েছেন তাদের শিল্প চেতনার। যেই স্বপ্ন নিয়ে মাদ্রাসা শিক্ষার্থীরা রাজপথে নেমেছিলেন তার বাস্তবায়ন দেখতে চান তারা। ইলিয়াস মাদবরের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন থেকে জুলাই গণ অভ্যুত্থান। ন্যায্য দাবিতে ছাত্র জনতার আন্দোলন দমাতে হেন কোনো কৌশল নেই যা প্রয়োগ করেনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। সেই সময় আন্দোলন দমাতে প্রথম দফায় দেয়া কারফিউতে রাজধানী যাত্রাবাড়ি, কাজলা, শনিরাখড়া ও রায়েরবাগ পুরো এলাকা ছিল ছাত্র জনতার দখলে। এতে অংশ নেয় এসব এলাকার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরাও। পুলিশের মুহুর্মুহ গুলিও দমাতে পারেনি তাদের। আইনশৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের উপর যখন নৃশংস হামলা ও গুলিবর্ষণ শুরু করে তখন দেশের অনেক এলাকায় আন্দোলনের তীব্রতা সাময়িক কমে গেলেও যাত্রাবাড়ি এলাকায় সেই উত্তপ ধরে রাখে মাদ্রাসার শিক্ষার্থীরাই। হামলা ও গুলিতে কারো জীবন গিয়েছে, কেউ বা গুরুতর আহত। তারপরও অন্যান্য শিক্ষার্থীদের মতো মাদ্রাসা শিক্ষার্থীরা আন্দোলনের মাঠ ছাড়েননি। তাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন শিক্ষকরাও। এক পর্যায়ে মাঠে নামেন তারাও। পাঞ্জাবি, টুপি এগুলো নিয়ে নামতে পারিনি প্রথম অবস্থায়। আমরা সদ্যবেশে সাধারণ গেঞ্জি পরা, লুঙ্গি, পায়জামা এগুলো পরে, ট্রাউজার পরে আমরা রাস্তায় নেমেছিলাম। মাঠে নামবো, আমাদের আর্থিক সাপোর্ট এবং আমাদের সাহসিকতা সাপোর্টগুলো আমাদের ওস্তাদরা দিয়েছেন। আমরা জানি যে আমরা শাহাদাত বরণ করবো এবং আমরা সবাই কালেমা পড়ে ওপেনলি একদম মাঠের ভিতরেই সবাই একসাথে কালিমা পরে আমরা এই মাদ্রাসার সামনে থেকে আমরা রওনা দিয়ে গণভবনের উদ্দেশ্যে যাই। রাজধানীর রায়েরবাগ এলাকায় আন্দোলনে অংশ নেন ঢাকা আলিয়া মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ রবিন। পুলিশের গুলিতে গুরুতর আহত হন তিনি। এমনকি রবিনকে নিয়ে তার বাবাকে এলাকা ছাড়তে 10 মিনিটের আলটিমেটাম দেয় আওয়ামী লীগ। সামনে আর কি পুলিশের মুখোমুখি হই, পরে পুলিশ আর কি কোনো কিছু না বোঝার আগে আর কি সন্ধ্যার সময় আমরা ভালো মতো দেখতে পারিনি, আমাদেরকে আর কি হঠাৎ গুলি করা শুরু করে। আমার সাথে আমার আরো 2জন ফ্রেন্ড আছে, ওরাও গুলিবিদ্ধ হয়। ডান চোখে আর কি গুলি লাগছে। ডান চোখে? জি, এই চোখে আর কি বর্তমানে আমি দেখতে পারি এরকমই বললে চলে। আন্দোলনকারীদের পুলিশের গুলিতে হত্যার ঘটনা মেনে নিতে পারেননি মাদ্রাসা শিক্ষার্থী মোহাম্মদ জাবের। তাই বাবা মাকে না বলেই আন্দোলনে যেতেন তিনি। শেষ মুহূর্তে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন জাবের। একটা গুলি মারলো ডাইরেক্ট আমার চোখে, পরে পিছনে সবাই দৌড় দিচ্ছে, আমি দৌড় দিচ্ছি, পরে পিছে ছেঁড়া গুলি লাগছিল আর এটা ছিল রাবার বুলেট। চোখে যখন বাড়ি খেয়েছে আমি ওরকম বুঝিনি, বাড়ি খেয়েছে আমি তখন ফার্স্টে তো ব্যথা তেমন লাগেনি। পরে যখন দৌড় দিচ্ছি পিছে অনেক ছোট মাথায় ছিটা বুলেট যেগুলো লাগছিল। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা। দেশের অডিটরদের করা নিরীক্ষা প্রতিবেদনের বেশিরভাগই মানসম্পন্ন নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। রাজধানীর একটি হোটেলে অ্যাকাউন্টিং অ্যান্ড অডিট সামিটে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। বলেন, দেশে বিদেশি বিনিয়োগ প্রয়োজন, তবে এজন্য হিসাব পদ্ধতি বিশ্বাসযোগ্য করতে হবে। অর্থ উপদেষ্টা আরও বলেন, কোনো বিদেশি সংস্থা প্রেসক্রিপশনে নয়, বরং দেশের স্বার্থে যৌক্তিক সংস্কার করা হচ্ছে। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, মানসম্মত আর্থিক প্রতিবেদন ছাড়া কোনো দেশের অর্থনৈতিক উন্নতি সম্ভব নয়।
আর রিস্ক বেজ অডিটিংয়ে তো বোধহয় আরও একটু দেখতে, খালি ভাউচার বা যোগ বিয়োগ দেখলে হয় না, তাই না? আরও কোন কোন জায়গায় রিস্ক আছে, কোন কোন হিসেবে, সেগুলো একটু দেখতে, সেগুলো দেখতে হলে আমার অন্তর্দৃষ্টি লাগে একটু।